আসসালামু আলাইকুম। আমি শহীদুর রহমান শান্ত। 2024 সালের এইচএসসি পরীক্ষায় আমি যশোর বোর্ডে মানবিক থেকে 26তম স্থান অর্জন করেছিলাম। তো আমি কিভাবে সৃজনশীল লিখেছিলাম এবং কিভাবে সৃজনশীল লিখলে তুমিও একটি ভালো মার্কস ক্যারি করতে পারবে গ্রুপ সাবজেক্টগুলোতে বা বাংলা দুই পত্রের ক্ষেত্রেই, সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি যে একটা সৃজনশীল প্রশ্নের আসলে 4টা অংশ থাকে: জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পারার জন্যে তুমি যতটা স্টাডি করবে, যতটা পড়বে, তত তুমি সেইটা জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন তত স্মার্টলি অ্যান্সার করতে পারবে, প্রপারলি অ্যান্সার করতে পারবে। এবং গদাগ এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে যদি আসি, তো স্পেসিফিক কিছু রুল আছে লেখার জন্য। সেইগুলো যদি তুমি আসলে জানো এবং সেইগুলো তোমার পরীক্ষার খাতায় শো করাতে পারো, তাহলে তুমি 10-এর ভিতরে তো 10ও পেয়ে যেতে পারো, 8-9 তো ইজিলি পাবে। তো চলো দেখি 1 নং প্রশ্নের উত্তর। কথা আমি এইখান থেকে এইটাকে আমি 5টা পেজ হিসেবে ধরলাম এবং 1 নং প্রশ্নের উত্তর আমি এইখান থেকে শুরু করব, ঠিক আছে? তো 1 নং প্রশ্নের উত্তর এইখানে এমন উপরে লিখে দাগ নাম্বারটা আন্ডারলাইন করে দেওয়া ভালো। আন্ডারলাইন করার ক্ষেত্রে নীল কালিকে আমি প্রেফার করব, কারণ নীল কালি দিয়ে লিখলে ওইটা আসলে হাইলাইট হয়ে থাকে এবং টিচারের চোখ এড়ানোর কোনো সম্ভাবনা থাকে না। মার্জিন টানার বিষয়ে একটি কথা অবশ্যই আমি বলতে চাই যে আমরা অনেক সময় চালাকি করে যে কম লিখে পেজ ভরানোর জন্যে মার্জিন কাটিয়ে অনেক বড় বড় করে। তো এটা কখনোই ফেয়ার না, কারণ যিনি খাতা চেক করবেন, ইভ্যালিউটার যিনি থাকবেন, তিনি তো আমাদের এই চালাকিগুলো আরও ভালোভাবে বোঝেন, কারণ তিনি খাতা দেখে অভ্যস্ত। তো এইগুলো আসলে এক্সামিনারের কাছে আমাদের ইমেজটা খারাপই করে বলা যায়। সেজন্য আমরা এইগুলোকে অ্যাভয়েড করব। মার্জিন টানার ক্ষেত্রে আমরা 1 স্কেল পরিমাণ জায়গা উপর থেকে এবং সাইড থেকে বাদ রাখবো। তো 1 নাম্বার প্রশ্নের উত্তর এমন লেখার পরে কদাগ লেখা আমি একটু নিচ থেকে শুরু করতে পারি। কদাগ এমন লিখলাম, তো কদাগে লিখে এখন একটা গোল দিয়ে দেওয়া ভালো। তো অনেকে লেখে যে 1 নং প্রশ্নের উত্তর তো লেখেই, সাথে লেখে যে ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর। কিন্তু আসলে 7টা সৃজনশীল তো এমন লিখলে যে ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ একটা প্রশ্নে যদি আমি 4 বার এই সেম লাইনটাই লিখি, অর্থাৎ 7টা সৃজনশীলে আমার 28 বার এটা লেখা লাগবে। তার মানে কি, একটা সৃজনশীলের অর্ধেকেই আমি ওইখানে আমার টাইম কিল করে ফেলছি। তো এটা আমি না করতেই বলবো, আমি করতাম না, যেহেতু আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি। তো এমন আমরা লিখবো না, শুধু এরকম ক নাম্বারের প্রশ্ন লিখে এখানে উত্তরটা লিখে দেব। তো কদাগ লেখার পরে একটুখানি গ্যাপ দিয়ে আমরা খদাগটা এই পেজের এখান থেকেই লেখা শুরু করব। প্রথমে খদাগে জ্ঞানমূলকের অংশটা লিখব, অর্থাৎ খদাগে যেহেতু 2 নাম্বার, প্রথমে এখানে লিখতে হবে জ্ঞানমূলক এবং তারপরে সেইটাকে ব্যাখ্যা করে অনুধাবন, মানে আমি কি অনুধাবন করছি প্রশ্নটা থেকে সেইটা লিখতে হবে। তারপরে কথার কথা কদাগের জ্ঞান আমার এইখানে শেষ হলো, এবার অনুধাবন আমি এইটুকু লিখলাম। এই পেজটা 3-4 লাইন 5 লাইন যা লাগে লিখে নিলাম। তো এইখানে গেল আমার ক এবং খ। এখন সৃজনশীল প্রশ্ন লিখতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট যেহেতু সময় পাওয়া যাবে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এবং প্রশ্ন থাকবে 7টা, সেই ক্ষেত্রে হিসাব করলে 20 মিনিট মতো সময় পাওয়া যায়, যেহেতু স্কেল করতে আবার টাইম লাগে বা অন্যান্য কাজ আছে। যখন আমরা লুজ শিট নেই, লুজ শিটেও স্কেলিং করা লাগে, সেই হিসেবে আমরা 20 মিনিট মতো টাইম পাবো। তো 20 মিনিটের ভিতরে আমি কিভাবে অন্তত 5 পেজ লিখতে পারি, সেই চর্চাটা আমার আগে থেকেই গড়ে তুলতে হবে। তো নিয়মিত লেখা প্র্যাকটিস করলে কিন্তু এটা খুব সহজেই লেখা যাবে, কারণ এইভাবেই সবাই লিখে আসছে যারা আর কি একটু মোটামুটি ভালো করে। তারপরে গ দাগ আমরা লেখার ক্ষেত্রে পরের পেজে চলে যাব, যেহেতু আমার যদি এখানে একটু জায়গা ফাঁকাও থাকে, আমরা এখান থেকে গ দাগ শুরু করব না। গ দাগ লেখার জন্য পরের পেজে চলে যাব, যে এইখানে প্রথমে লিখতে হবে জ্ঞানমূলক, অর্থাৎ যেটা চাবে প্রশ্নের উত্তর সেটাই এক কথায় লিখতে হবে। মানে আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই, যে আমার এখানে 1 বলে 6 মারতে হবে। অর্থাৎ আমার টিচার যিনি খাতাটা দেখবেন, তিনি তো আর সব কিছু পড়ে দেখবেন না, সৃজনশীল প্রশ্নের সব কিছু। সেজন্যে ওই 1 লাইন, অর্থাৎ প্রথম লাইন দিয়েই যেন আমি তাকে বোঝাতে পারি যে না, আমি জিনিসটা ধরতে পেরেছি এবং আমি তার পরবর্তীতে সঠিক জিনিসটাই লিখছি। এজন্য এইখানে প্রথমে জ্ঞানমূলক দিয়ে শুরু করতে হবে। জ্ঞানমূলক লিখলাম।
জ্ঞানমূলক শেষ। তারপরে আসলাম অনুধাবন লিখলাম, তারপরে আমি প্রয়োগে গেলাম। প্রয়োগে এইখানে কথার কথা এইখানের থেকে আরেকটা প্যারা লেখা শুরু করলাম। তারপরে এই পেজে আসলাম, লিখলাম, লিখে মোটামুটি 2/3 শেষ করাটাই ভালো। এইখানে 2/3 অর্থাৎ একটা পেজের এমন জায়গায় এসে আমরা গদাগটা শেষ করব। তো গদাগে লেখার সময় যদি এইখানে আমার জায়গা ফাঁকা থেকে যায়, আমরা কিন্তু এখান থেকে গদাগ লেখা শুরু করবো না, কারণ এটা আসলে সৌন্দর্য নষ্ট করে খাতার। আর যেহেতু আমি যত যাবো তত খাতায় আমি নিতে পারবো, সেজন্যে আমরা কি করব, যে এইখান থেকে এইটুকু ছেড়ে আমরা গদাগটা শুরু করব লেখা এই পেজ থেকে। অর্থাৎ একদম 4 নাম্বার পেজ থেকে আমরা গদাগটা লেখা শুরু করব। তারপরে গদাগের ক্ষেত্রেও সেম নিয়ম, প্রথমে এইখানে জ্ঞানমূলক লিখতে হবে, যে জ্ঞানমূলক প্রথমে, শেষ অনুধাবন, তারপর আসি প্রয়োগ, এইখানে শেষ উচ্চতর দক্ষতা। তো এখানে মোটামুটি লেখা শেষ। এখন প্রথমের থেকে লেখা শুরু করব, খাতার উপর থেকে যেমন আমরা একটু জায়গা ফাঁকা রেখেই শুরু করব, নিচের থেকেও আসলে জায়গা একটু ফাঁকা রাখবো, তাহলে খাতার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তো সৃজনশীল প্রশ্ন লেখা গেল। টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না হয়, তাহলে আসলে সৃজনশীল প্রশ্ন একটা ছেড়ে আসলে ওইখানেই আসলে A+-এর সম্ভাবনাটা ক্ষীণ হয়ে যায়। কারণ একটা সৃজনশীল প্রশ্নে মোটামুটি 10 মার্কই থাকে। এখন 10 মার্কের যদি লেখাই মানে 70-এর ভিতরে মোটামুটি 55+ পেতেই হয়, 55+ বা তার থেকে একটু বেশি পেলে A+ পেতে সেটা সুবিধাজনক হয়, মানে 80 মার্ক পেতে। কারণ MCQতে কথার কথা আমি 30টাই কারেক্ট করলাম, তাও আমার 50 পাওয়া লাগবে। তো আমার টিচার যিনি খাতা দেখবেন তিনি আমাকে 8-9 করে দিলেও দেখা যাবে ওইটা হয় না। সেজন্য কি আমাদেরকে 7টা প্রশ্নেরই উত্তর করে আসতে হবে যদি আমরা ভালো রেজাল্ট আশা করি। তো সৃজনশীল প্রশ্ন এইভাবে লিখলেই আশা করা যায় যে মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে। আর টাইম ম্যানেজমেন্টই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। বাংলা বিষয়ে আমরা এইভাবে লিখতে পারি, এবং অন্যান্য বিষয় যেগুলো আসলে মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্ট আছে, অর্থাৎ পৌরনীতি, ইসলামের ইতিহাস, তারপরে সমাজবিজ্ঞান, কৃষি শিক্ষা, এইগুলার ক্ষেত্রে এইটা মানে কোয়ান্টিটিটা একটু কম হলেও সমস্যা নেই, কারণ ওইগুলা মোটামুটি 4 পেজ করে লিখলেই মার্ক পাওয়া যাবে ভালোই। কারণ ওইখানে তো আর ওরকম গল্পের সাথে তুলনা করতে দেওয়া হয় না, যে বিশ্লেষণ করতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে কি আমরা যদি 4 পেজ করেও লিখতে চাই, সেক্ষেত্রেও সেটা আসলে গ্রহণযোগ্য হবে, ভালো মার্কস পাওয়ার জন্য কোনো বাধা হবে না। তো এইচএসসিতে যে বোর্ডে মার্ক দেয় না পরীক্ষায়, এইটা একদমই একটা মিথ। কারণ আমার বাংলা পরীক্ষার MCQটা বাংলা প্রথম পত্র, যেটা আমাদের যশোর বোর্ডের প্রশ্ন 24 সালে একটু কঠিনই হয়েছিল তুলনামূলক। তো আমি দুর্ভাগ্যবশত ওইখানে আমার 13টি MCQ ভুল গিয়েছিল, মানে আমি উদ্ভাসের সলিউশনের সাথে মিলিয়েছিলাম বাসায় এসে। তো তারপরেও আমার বাংলায় মার্কস আসছিল 173, অর্থাৎ সেকেন্ড পেপারে তো সবই লিখিত। সেই হিসেবে সেকেন্ড পেপারের সব লিখিততে দেখা গেছে সব মিলায় আমার 22-23টা দাগ আছে, তা বাদেও। এখন ওইখান থেকে আমার মার্কস করছে মাত্র 14। তা ওইখানে 13 MCQ, তার 21টা দাগে যদি মাত্র 14 মার্কস কমে, তার মানে কি আমার কয়েকটাই আসলে ফুল মার্কস দিয়েছে, অর্থাৎ কি 10-এ 10 10-এ 10 দিয়েছে, বা যত মার্কস ছিল সেটা দিয়েছে। এই জন্যে আসলে এইচএসসি পরীক্ষায়ও ফুল মার্কস পাওয়া সম্ভব সৃজনশীলে বা বাংলা দ্বিতীয় পত্রের টপিকগুলোতে।